হত্যার অপরাধ প্রমাণ করা সম্ভব। বিচার শুরুর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত আইন সংশোধনের তাগিদ, আলামত সংরক্ষণের পরামর্শ। বানের পানিতে ভেসে গেছে ঘর বাড়ি সহ জীবিকার সব উপকরণ। সরকারি সাহায্যের আশায় নিম্ন আয়ের মানুষ। বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রস্তাবনা বিবেচনা করবে ভারত। আইন করে বিদ্যুৎ জ্বালানি খাতে লুটপাটের সুরক্ষা। দরপত্র ছাড়াই ১.৫ দশক পছন্দের ব্যক্তিরা পায় বিদ্যুৎ কেন্দ্র সহ সব কাজ। দায় মুক্তির বিধান বাতিলে আদালতে যাবে ক্যাব। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণে গ্রামই বিলুপ্ত। জামালপুরের সাবেক এমপি মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগ, জমি ফেরত চান ভুক্তভোগীরা। ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। এবং পোশাক শ্রমিকদের বেতন ভাতা দিতে সরকারের কাছে স্বল্প সুদের ঋণ চায় বিজিএমইএ। গভর্নরের কাছে চিঠি, সংকটে ঘুরে দাঁড়াতে ৫ ধরনের সহযোগিতা দাবি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। শেখ হাসিনা সহ জড়িতদের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ প্রমাণ করা সম্ভব। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত আইন সংশোধনের আগে বিচার শুরু করা ঠিক হবে না বলে মনে করেন আইনজীবীরা। দেশি বিদেশি বিতর্ক এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দক্ষ বিচারপতি নিয়োগ, তদন্ত সংস্থা, প্রসিকিউশন টিম ঢেলে সাজাতে হবে। পাশাপাশি দ্রুত গণহত্যার আলামত সংগ্রহ এবং সংরক্ষণের তাগিদ তাদের। ঘটনায় হওয়া প্রতিটি মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রিসভার অনেক সদস্য এবং ১৪ দলের শরিকদের। কিন্তু বিদ্যমান ট্রাইব্যুনাল আইনে শেখ হাসিনা সহ জড়িতদের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার কি সম্ভব? একসময় ট্রাইব্যুনালের আসামিপক্ষের আইনজীবী ছিলেন এমন দুজন জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র জনতার উপর চালানো গণহত্যার বিচার সম্ভব। তবে বিচার শুরুর আগে সংশোধন করতে হবে আইন, কেননা এই আইনে বিচার নিয়ে অতীতে দেশে বিদেশে প্রশ্ন উঠেছিল। গণমানুষের মধ্যে এই ট্রাইব্যুনাল সম্পর্কে একটা নেতিবাচক ধারণা প্রতিষ্ঠিত হয়েছে তাদের অতীত কর্মকাণ্ডের জন্য। সেই ক্ষেত্রে এই আইনের সুনির্দিষ্ট কিছু সংশোধন হওয়া প্রয়োজন। ট্রাইব্যুনালের এই আইনগুলোর এই যে লিমিটেশনসগুলো আছে, এটা অর্ডিন্যান্স জারি করে দূর করা দরকার। হাজার হাজার মানুষ মারা গিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, হাজার হাজার মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে, হাজার হাজার মানুষ গুম হয়েছে, নিখোঁজ হয়েছে। টোটাল জিনিসটাকে যদি একবারে আনতে হয়, তাহলে এটার যে বিস্তৃতি, এই বিস্তৃতিটা, এই বিচারটা যেমন কঠিন হবে, একই সাথে আসামিদের যে রাইট আছে, অধিকার আছে, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি আছে, এটা নিশ্চিত করাটাও অনেকটা ঝুঁকিপূর্ণ। কিন্তু এটা নিশ্চিত না করে, এই আইন সংশোধন না করে বিচার করাটা ঠিক হবে বলে আমি মনে করি না। দক্ষ বিচারপতি নিয়োগ, তদন্ত সংস্থা, প্রসিকিউশন টিম পুনর্গঠনের পাশাপাশি দ্রুত গণহত্যার আলামত সংগ্রহ ও সংরক্ষণের তাগিদ দিয়েছেন তারা। কারা ভিকটিম, তাদের পোস্টমর্টম রিপোর্ট লাগবে, সুরতহাল রিপোর্ট লাগবে, কে কোথায় কিভাবে মারা গিয়েছে এগুলো লাগবে, সুনির্দিষ্টগুলিটা কে করেছে, সরকারি সিস্টেম অনুযায়ী এটা বের করতে হবে ওই সময় কে দায়িত্ব ছিল। ফলে এই সবগুলোই গভর্নমেন্টের মেকানিজমের মধ্য থেকে তরতাজা থাকতে এখনই সংরক্ষণ করার সময়। যদি এটি সংরক্ষণ করতে না পারে, তবে বিচার প্রক্রিয়ায় এভিডেন্স আসবে কোথা থেকে? যত দেরি হবে এই আলামত নষ্ট হতে থাকবে। এই যে হত্যাকারী যারা এই আমাদের বাচ্চা ছেলেদেরকে এভাবে মারলো, সাধারণ মানুষকে মারলো, তাদের এই এভিডেন্সগুলো দুর্বল করে ক্রমাগত নষ্ট করার মাধ্যমে আসলে বিপ্লবের মূল চেতনাটাকে কিন্তু নষ্ট করছেন। বিচ্ছিন্ন মামলা করে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের বিচার করা সম্ভব নয় বলেও জানিয়েছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গত ১.৫ দশকে বিদ্যুৎ জ্বালানি খাতে সব লুটপাটের সুরক্ষা দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন, যার মাধ্যমে উন্মুক্ত দরপত্র ছাড়াই পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ বিভিন্ন অবকাঠামো তৈরির কাজ ও ক্রয়াদেশ দেওয়া হয়। দায় মুক্তির এ আইন বাতিলে এবার উচ্চ আদালতে যাচ্ছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বিদ্যুৎ জ্বালানি খাতে চরম সংকটের সুযোগে ২০১০ সালে জাতীয় সংসদে পাশ করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন। শুরুতে ২ বছরের জন্য করা হলেও পরে আইনটির মেয়াদ বাড়ানো হয় দফায় দফায়। প্রতিবারই তীব্র হয় বিশেষজ্ঞ মহল থেকে প্রতিবাদের সুর, কিন্তু সেসবে সায় না দিয়ে সবশেষ ২০২১ সালে চতুর্থ দফায় আনা হয় আইনটির সংশোধনী। বিশেষ বিধানের মেয়াদ বাড়ানো হয় ২০২৬ সাল পর্যন্ত। দায় মুক্তি আইন হিসেবে পরিচিত পাওয়া এই বিশেষ বিধান নিয়ে প্রশ্ন উঠছে নানা কারণেই।
আইনটিকে ঢাল করে গত ১.৫ দশকে নিজেদের পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইচ্ছে মতো কাজ দেওয়া হয় কোনো রকম টেন্ডার বা প্রতিযোগিতা ছাড়াই। স্বচ্ছতাকে পাশ কাটানো এই প্রক্রিয়ায় নির্মাণ করা হয় শতাধিক বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ বিদ্যুৎ জ্বালানি খাতের ছোট বড় প্রায় সব অবকাঠামো। সবচেয়ে বিতর্কিত এ আইনের ৯ ও ১০ নম্বর ধারা। এ দুটি ধারার মাধ্যমে অনুমোদন কিংবা ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতি হলেও তা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করে দেওয়া হয়, যা বিদ্যুৎ জ্বালানি খাতকে আরও অস্বচ্ছ, স্বেচ্ছাচারী, লুণ্ঠনমূলক ও জবাবদিহিতাহীন খাতে পরিণত করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিযোগিতাহীন, লুণ্ঠনমূলক, অসাধু ব্যবসায়ী, বিনিয়োগকারীদেরকে প্রোটেকশন দিয়েছে এই আইনের আওতায়। সেটাতে তারা যত খুশি তত ব্যয় করে, তারা ব্যয় দেখিয়ে তারা তাদের মুনাফা বাড়াইছে। এইগুলো তারা করে এইভাবে লুণ্ঠনের অবাধ ক্ষেত্রে পরিণত করেছে জ্বালানি খাত। আইন করে যদি বেআইনি কাজ করা যায়, তাহলে যে আইন করে বেআইনি কাজ করা হলো সেই আইন করাটাও বেআইনি। অপরাধকৃত কার্যক্রমের দায়ে অপরাধীদের জ্বালানি অপরাধী গণ্য করে বিচারের আওতায় আনতে হবে। নির্বিচারে তারা পাওয়ার প্ল্যান্ট করতে পেরেছে। হ্যাঁ, এই আইনটা না থাকলে অত সহজে করতে পারতো না। নিজস্ব লোককে পাওয়ার প্ল্যান্টগুলো করার সুবিধা দিয়েছে। আর যেহেতু তাদের কাছে আইন ছিল, তারা একটার পর একটা পাওয়ার প্ল্যান্ট করে গেছে, তাদেরকে বাধা দেওয়ার কোনো লোক ছিল না। সরকারের পালাবদলে এখন আইনটির বৈধতা নিয়ে উচ্চ আদালতে যেতে চায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সংগঠনটির আশা আদালতে এ বিষয়ে প্রতিকার মিলবে। এটা বাতিল করার জন্য কনজিউমার অ্যাসোসিয়েশন আদালতে যাবে। এরকম একটা গণবিরোধী আইন সরকার নিজেই তার প্রয়োগ স্থগিত করে দিচ্ছে, তার কনসিকুয়েন্স স্বীকার করছে। সেই আইন তো আর থাকতে পারে না। শাসন বিভাগ থেকে তো এই আইনের পক্ষে কোনো অজুহাতেই দাঁড়াতে আসবে না। সুতরাং এই আইন বাতিল অবশ্যম্ভাবী এবং অবধারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে গঠিত হওয়া অন্তর্বর্তী সরকার এরই মধ্যে স্থগিত করেছে আইনটির কার্যকারিতা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জামালপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে শতাধিক মানুষের ঘর বাড়ি ভেঙে জমি বালু দিয়ে ভরাট করা হয়েছে। এতে একটি গ্রামই বিলুপ্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং তার অনুসারীদের বিরুদ্ধে। সরকার পতনের পর জমি ফেরত পেতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2013 সালে জামালপুর শহরের নয়াপাড়া 5 রাস্তা মোড় এলাকায় গড়ে ওঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়। 2019 সালে ব্রহ্মপুত্র নদীর পাড় নাওভাঙাচর এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জামালপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম। ক্যাম্পাস নির্মাণের জন্য প্রায় 1.5 শতাধিক পরিবারের ঘরবাড়ি ভেঙে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। শেখ হাসিনা সরকার পতনের পর নাওভাঙাচরের জমির মালিকরা তাদের দখলকৃত ভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, মির্জা আজমের নির্দেশে জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন ওরফে সানুর তত্ত্বাবধানে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মারধর, মিথ্যা মামলায় হয়রানি, এমনকি অত্যাচার, নির্যাতন করে জমিগুলো দখল করে। যারা জমি ছাড়েনি তাদের উপর করা হতো মানসিক ও শারীরিক নির্যাতন, এমনকি পুলিশের মাধ্যমে করা হতো ব্যাপক হয়রানি। না যদি তোমরা যদি না যাও তোমার পুলিশ দিয়ে থানা নিয়ে যাও গা, বুঝছেন? এরকম করে আঙ্গর বয় দেখাইছে। এই যে বাড়ি করগুলি দেখেন সব মানে ভাঙ্গে কি করছে, বেকু দিয়ে ঘরে ধরে তো মাটি ফেলাইছে। বাড়ি ঘরগুলি ভাঙচুর করলো। ভাঙচুর করার পরে মনে করেন যে কোনো খরচপাতি বা মাটি কাটা ঘর বাড়ি কোনো কিছু জানাবে আর ভয় দিয়েছে যে আমরা যদি না সরেন আমরা পুলিশ দিয়ে ধরে নেব। যে অনতিবিলম্বে আমাদের ব্রহ্মপুত্রের যে মূল ধারা, এই ধারাটাকে প্রবাহিত করার জন্য এই যে মাটির পাহাড় গড়ে তুলেছে সেটাকে অপসারণ করে ফেলা, যে সমস্ত গরিব মানুষের জমি দখল করেছে তাদের জমি ফেরত দেওয়া। তবে জেলা প্রশাসক বলছেন, লিখিত অভিযোগ পেলে জমি দখলের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখব যে তাদের কোনো স্বার্থ সেখানে আছে কিনা। যদি তাদের স্বার্থ বিঘ্নিত হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নাওভাঙাচর গ্রামটিতে প্রায় 40 বছর ধরে 1200 মানুষের বসবাস। সময় সংবাদ, জামালপুর। লক্ষ্মীপুর, নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর সদরে আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং নোয়াখালীর সেনবাগ এলাকায় আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে।
লক্ষ্মীপুরে ধীরে ধীরে কমছে বন্যার পানি, আর এই বন্যার পানি কমে যত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে এবং উত্তর দিক মূলত পানিটি দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে, যেদিকে মেঘনা নদী অবস্থিত। আর এই পথে যাওয়ার যে সময়, সে সময় যে নিচু এলাকাগুলো আছে সেগুলো আরও বেশি করে প্লাবিত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের একেবারে প্রাণকেন্দ্র লক্ষ্মীপুর স্টেডিয়াম এলাকায়। দেখতে পাচ্ছেন চারদিকে কি পরিমাণ পানি জমে আছে। মূলত এই পানিগুলো আসলে যাওয়ার যে জায়গাটি, সেই জায়গাগুলো অনেক আগে থেকেই ভরাট হয়ে আছে, যার কারণে পানি প্রবাহিত ঠিকভাবে হচ্ছে না এবং ফলশ্রুতিতে আশপাশের লোকালয় কিন্তু প্লাবিত হচ্ছে। এই স্টেডিয়ামের আশপাশে যে সকল বাসিন্দারা বসবাস করেন, তাদের বসবাস করার যে ঘরগুলো সেগুলো পানিতে প্লাবিত হয়ে গেছে আরও অন্তত 15 থেকে 16 দিন আগ থেকেই, যার কারণে এই মুহূর্তে অনেকেই এই লক্ষ্মীপুর স্টেডিয়ামের ভেতরে যে রুমগুলো আছে সেগুলোতে এসে আশ্রয় নিয়েছেন। এটি এই মুহূর্তে একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে প্রায় 100 খানেক মানুষ এসে আশ্রয় নিয়েছেন এবং তারা অভিযোগ করেছেন যে এদিকে আসলে তারা কোনো ধরনের ত্রাণ পান না। একদম লক্ষ্মীপুরের প্রাণকেন্দ্র হিসাবে হয়তো মানুষ মনে করছে যে এদিকে যেহেতু মূল শহরের অনেক জায়গাটিতে পানি উঠেনি, যে অনেকেই মনে করছেন যে এই জায়গায় হয়তো মানুষজনের ত্রাণের প্রয়োজন নেই, কিন্তু তারা বলছেন যে তারা ঘরবাড়ি ছেড়ে এখানে আছেন এবং যেহেতু তাদের রান্নাবান্না করার কোনো সুযোগ নেই, তারা শিশু বৃদ্ধ সবাইকে নিয়ে এখানে এসেই তারা অবস্থান নিয়েছেন এবং তাদেরও ত্রাণের যথেষ্ট প্রয়োজন, এমনটি তারা বলছেন। যে এখানে আশপাশে যে ত্রাণবাহী গাড়িগুলো রয়েছে সেগুলো সরে যায়, যখন চলে যায় তখন এদিকের মানুষ অনেকেই বলে যে এখানে আসলে কেউ থাকে না, কারো ত্রাণের প্রয়োজন নেই, এই কথা শুনেই চলে যায়। আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদেরও যে ত্রাণের প্রয়োজন, এই বিষয়টি আমরা যেন একটু যারা ত্রাণ দেয় তাদেরকে জানিয়ে দিই। তাদের চিকিৎসার প্রয়োজন, তারা ওষুধপত্র পাচ্ছেন না, সব মিলিয়ে একটি দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে, যা বন্যা দুর্গত এলাকার মানুষকে পোহাতে হয়। এবং এর আশপাশে আরও কিছু ওয়ার্ড আছে যেগুলোতে হয়তো আরও কিছু পরে আমরা যাব। গতকালকেও আমরা সেখানে দেখেছিলাম যে অনেক পানি এখনো সে জায়গাগুলোতে জমে আছে এবং অনেক জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এই জায়গাগুলোতে আমরা গতকালকে দেখেছি যে বন্যার পানি প্রায় অপরিবর্তিত আছে এবং অনেকে বলছেন যে জোয়ারের পানি গত রাতে কিছুটা এসেছে বেশি, যার কারণে কিছু কিছু জায়গা নতুন করে প্লাবিত হয়েছে। তো একই অবস্থা আসলে অন্যান্য জেলাগুলোতেও। নোয়াখালীতে আমাদের আরেক সহকর্মী আছেন সাইফুল্লাহ কামরুল, সেখানে যেতে চাই সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী সেনবাগ উপজেলা। এটি নোয়াখালী সেনবাগের প্রধান সড়ক। এই সড়কে এখনো পানি রয়েছে। গত 3 দিন বৃষ্টি না হওয়ায় এখানে নোয়াখালীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, ধীরে ধীরে পানি কমছে। মূলত নোয়াখালী সেনবাগ হলো নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে সবচেয়ে উঁচু উপজেলা। এটি ফেনীর পাশের একটি উপজেলা। এই সেনবাগের পানিগুলো বেগমগঞ্জ হয়ে রহমতখালী এবং লক্ষ্মীপুর দিকে যায়, কিন্তু আপনারা দেখেছেন যে চৌমোহনীতে যে 4টি খাল রয়েছে সেই 4টি খাল ভরাট থাকার কারণে এখানকার পানিগুলো নামতে পারছে না। অন্যদিকে নোয়াখালীর যে কবিরহাট উপজেলার যে বেড়িবাঁধটি ছিল সেটি না কাটলেও এলাকার জনগণের চাপের প্রেক্ষিতে এবং প্রশাসনের চাপে ওখানে যে বেড়িবাঁধের পাশে যে সড়ক ছিল সেই সড়কগুলো কেটে দেওয়ার কারণে পর্যায়ক্রমে পানি কমতেছে। আর একদিকে পানি কমতেছে, অন্যদিকে আশ্রয় যে সমস্ত আক্রান্ত যে 2 লক্ষ লোক আছে তারা ক্রমান্বয়ে পারিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়া এবং অ্যালার্জি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। নোয়াখালীর যে এই পর্যন্ত প্রায় 8টি উপজেলা আক্রান্ত, 8টি উপজেলার মধ্যে 87টি ইউনিয়ন এবং এখানে প্রায় 1300টি আশ্রয়কেন্দ্র রয়েছে। এখানে 2.5 লাখের বেশি মানুষ এই আশ্রয়কেন্দ্রে আশ্রিত আছে। এইখানে প্রায় নোয়াখালীর 20 লক্ষ মানুষ পারিবন্দী হয়ে আছে। এখন থেকে কিছুক্ষণ আগে বিএনপির কেন্দ্রীয় নেতা সাইকেল ভাইস চেয়ারম্যান জয়নাল ফারুক তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বন্যা মূলত ভারতের যে পানি, এই পানির কারণে আমাদের এই অঞ্চলে বন্যাগুলো হয়েছে। এছাড়া আমরা স্থানীয়রা জানান যে এখানকার যে প্রভাবশালীরা আছে তারা বিগত সময় খালগুলো দখল করে অবৈধ দোকানপাট নির্মাণ করার কারণে এখানকার পানিগুলো নির্মাণ হতে পারছে না, যার কারণে এখানে জলবদ্ধতা লেগে থাকবে। আর কয়েকদিন পরে যে পূর্ণিমার জোয়ার আসবে আগামী 1-2 দিন পরে, সেই জোয়ারে কিন্তু এই বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তো এখানকার মানুষের একটি দাবি, সেটি হলে সরকারের যে নীতিমালার আলোকে যে খালগুলো আছে সেই নোয়াখালীর প্রতিটি খাল তার ম্যাপ অনুযায়ী
পুনরুদ্ধার করতে হবে। এই খালগুলো যদি নিষ্কাশন করে দেওয়া হয় তাহলে এই নোয়াখালী জলবিদ্যুৎ থাকবে না, কারণ এবার যে বন্যা তা নতুন না, আগামীতে আরো এইভাবে বন্যা হবে। এই বন্যা থেকে নোয়াখালীবাসীকে রক্ষা করতে হলে এই খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং অবৈধ দখলদার হাত থেকে এই খালগুলো রক্ষা করতে হবে। এই নোয়াখালীর 8টি উপজেলার মধ্যে বিশেষ করে বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি, সার্কেল বন্যার অবস্থা অবনতি রয়েছে। এই ছিল নোয়াখালী সেনবাগ থেকে আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই মুহূর্তে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সরাসরি যাচ্ছি সেখানে। সার্বিক বিবেচনা, সার্বিক যে সিদ্ধান্তটি হয়েছে, আপনারা জানেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি জায়গায় এই কার্যক্রমটি চলছে, টিএসসি, ডাকসু এবং সেন্ট্রাল ফিল্ড বা জিমনেশিয়ামে। তো আমাদের এই শুকনো খাবার আর না নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এগুলোকে আসলে নিয়ন্ত্রিতভাবে ঠিক জায়গায় পৌঁছানো। যেহেতু শুকনো খাবারের যে এখন রান্না করার সামগ্রী বেশি জরুরি, আমরা প্রায়োরিটির ভিত্তিতে কাজগুলো করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমাদের যে কাপড়গুলো ছিল সেগুলো প্রায় পাঠিয়ে দিচ্ছি। কাপড়গুলোর দায়িত্ব নিয়েছে মূলত আর্মি, তারা তাদের নিজস্ব তত্ত্বাবধানে, নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে এগুলো তাদের তত্ত্বাবধানে রাখছেন। তো এখন আমরা আমাদের টিএসসি, জিমনেশিয়াম এবং ডাকসুতে যে খাবারগুলো রয়েছে, বিশেষ করে শুকনো খাবার, সেই খাবারগুলোকে আমরা বিভিন্ন জেলায়, বন্যা কবলিত বিভিন্ন জেলায় পাঠাচ্ছি। বিশেষ করে পানি এবং এটা প্যাকেজ তো যাবেই, আমরা প্যাকেজের বাইরেও যে খাবারগুলো আছে সেভাবে আমরা ওই বন্যা কবলিত অঞ্চলগুলোতে আজকের মধ্যে পাঠানোর চেষ্টা করব। আর আমরা নতুন করে, এটা খুব স্পষ্ট করে বলছি, কালকে ফেসবুকের মাধ্যমে হয়তো আপনারা জেনে থাকবেন, নতুন করে আর কোনো শুকনো খাবার, কাপড় এটা আমরা নিতে পারছি না। নতুন করে শুকনো খাবার আর কাপড় নিতে পারছি না। এবং আমরা আগামীর যে গণরান্না কর্মসূচি, এটা আমরা কুমিল্লা 4টি স্পটের মাধ্যমে শুরু করেছি এবং এটা ধারাবাহিকভাবে বন্যা কবলিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করেও কিন্তু এই রান্না কর্মসূচিটি চলছে। ও বিভিন্ন মন্দিরের যে রান্না কর্মসূচি চলছে সেখানেও আমরা এই খাদ্য সামগ্রীগুলো পাঠানোর চেষ্টা করছি। পাশাপাশি বিভিন্ন স্কুল, প্রতিষ্ঠান কেন্দ্রিক যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো তো আমরা পাঠানোর চেষ্টা করছি। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে। বন্যা নিয়ন্ত্রণে বিবেচিত হতে পারে বাংলাদেশের প্রস্তাব। প্রেস ব্রিফিংয়ে এমন ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি দাবি করেন বাংলাদেশের বন্যা টানা এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হয়েছে, ভারতের পক্ষ থেকে আন্তঃনদীর বাঁধ খোলার কারণে নয়। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করে তিনি বলেন, বন্যার জন্য ভারত দায়ী এমন কোনো ইঙ্গিত বিভ্রান্তিকর। এদিন ব্রিফিংয়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে প্রশ্ন করা হলে কোনো স্পষ্ট উত্তর দেননি রণধীর। তিনি জানান, স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছেন শেখ হাসিনা। নিরাপত্তার কারণে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকলেও তাকে ফেরত দেওয়ার দাবির বিষয়টি এখনও ধারণার পর্যায়ে রয়েছে। CNN report on the flood situation in Bangladesh, its narrative is misleading and suggests that India is somehow responsible for the floods. It is factually not correct and ignores the facts mentioned in the press releases issued by the government of India. Former Prime Minister of Bangladesh came to India at a very short notice for safety reasons. We have nothing further to add on that matter. জিআরডি উপদেষ্টার সঙ্গে কথা বলে দুর্গাপূজার আগে হরিজন সম্প্রদায়ের বাসস্থানের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। গতকাল সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকায় হরিজন সম্প্রদায়ের সঙ্গে আলোচনায় বসেন আসিফ মাহমুদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। আমরা মনে করি যে কোনো পেশাই আসলে ছোট না, তারা এই পেশার দায়, এই পেশাটা বেছে নিয়েছেন বলেই আমরা একটি সুন্দর শহর, সুন্দর একটি দেশ পাচ্ছি। ওনাদের দাবি ছিল যে সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 5টা ভবনে, যে 6টা ভবন নির্মাণ করা হয়েছে সেখানে ওনাদের থাকার ব্যবস্থা করে দেয়া, সেটা সুষ্ঠু নিয়মতান্ত্রিকভাবে কিভাবে করা যায় সে বিষয়ে আমি স্থানীয় সরকার বিভাগের সাথে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা মহোদয় আছেন এবং
সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন তাদের সাথে কথা বলবো এবং দ্রুত ওনাদের এই দাবিগুলো যেন সবাইকে খুশি রেখে নিয়মতান্ত্রিকভাবে পূরণ করা যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। দেখছেন সময় সংবাদ। চাঁদপুর সেচ প্রকল্পের ভেতর 100 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে শাহরাস্তির আয়নাতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমদ। এই মুহূর্তে আমি আছি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিত্রশীল পশ্চিম ইউনিয়নে। আমার একদিকে কুমিল্লার মনোহরগঞ্জ, অন্যদিকে নোয়াখালীর লাকসাম, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা। আমি এই মুহূর্তে যে চিত্রটি দেখাতে পারি, আসলে এটি বলা যেতে পারে যে জলাবদ্ধতার শিকার হয়েছিল গত কয়েকদিনের টানা বৃষ্টি, একের সঙ্গে কুমিল্লা এবং নোয়াখালী থেকে ধেয়ে আসা যে বানের পানির যে চাপ ছিল এই এলাকাটি আছে, বিশেষ করে চিত্রশীল পশ্চিম ইউনিয়নের আছে সেই সড়কগুলোতে কিন্তু এখনো পানি জমে আছে। বলা যেতে পারে যে আমরা যদি দেখাতে পারি যে বাড়িঘরের মধ্যে কিন্তু এখনো পানি আছে এবং এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পক্ষ থেকে অর্থাৎ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এখানে যারা বন্যা দুর্গত অর্থাৎ যারা জলাবদ্ধতার শিকার হয়েছেন তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে এবং এখানকার যিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছেন জোবায়ের কবির বাহাদুর, তিনি জানিয়েছেন যে আসলে এই মানুষজন বলা যেতে পারে যে প্রায় 10 দিন পানিবন্দী ছিল। তার ইউনিয়নে শুধুমাত্র 6000 পরিবার একেবারে পানিবন্দী ছিল, যাদেরকে তারা আসলে এই মানুষজন বলা যেতে পারে যে প্রায় 10 দিন পানিবন্দী ছিল। তার ইউনিয়নে শুধুমাত্র 6000 পরিবার একেবারে পানিবন্দী ছিল, যাদেরকে তারা একটা সহায়তা দেওয়ার চেষ্টা করছেন এবং করে যাচ্ছেন। তো আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের কবির বাহাদুর সাহেবের সাথে একটু কথা বলতে জানতে চাইবো যে আপনার এখানে আর কি সমস্যা আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ফারুক ভাই। আমাদের এখানে এখানে আরো কিছু যেন বরাদ্দ দেওয়া হয়, তাহলে হয়তো এখানকার মানুষজন যারা দুর্গত তারা হয়তো সহায়তা পাবে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের শাহরাস্তিতে জলাবদ্ধ শিকারের সব। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে। তৈরি পোশাক খাতে শ্রমিকদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধে অন্তর্বর্তী সরকারের কাছে স্বল্প সুদের ঋণ চায় বিজিএমইএ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দেওয়া চিঠিতে ঋণ ছাড়াও সংকট উত্তরণে আরও 4 ধরনের সহযোগিতা চেয়েছে সংগঠনটি। সাক্ষরটিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। কোভিড পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বিশ্বমন্দা পরিস্থিতিতে গত 2 বছরের বেশি সময় ধরে সংকটে ভুগছিল দেশের তৈরি পোশাক খাত। এর মধ্যে নতুন করে যুক্ত হয় রাজনৈতিক অস্থিরতা। বিজিএমইএ নেতারা বলছেন রাজনৈতিক অস্থিরতায় অনেক অর্ডার চলে গেছে প্রতিযোগী বিভিন্ন দেশে, এমনকি আগের অর্ডারের অনেক পণ্য বাড়তি খরচে এয়ার শিপমেন্ট করতে হয়েছে। তৈরি পোশাক খাতের ধারাবাহিক চ্যালেঞ্জগুলো এমন এক জায়গায় চলে গেছে, বেশ কিছু প্রতিষ্ঠান আসলে চালানোটাই কঠিন হবে। তো এই অবস্থায় আসলে আমরা সরকারের সবসময় নীতি সহায়তা আমরা চাই। আন্দোলন ও কারফিউ ঘিরে জুলাই মাস থেকে চরম সংকটে পড়ে পোশাক খাত। সরকার পতনের পর একে একে খুলেছে সব কারখানা, তবে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে অনেক গার্মেন্টস মালিক সংকটে পড়েছেন বলে দাবি বিজিএমইএর। দেশে যদি অস্থিরতা থাকে, বায়ারদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, সেই আতঙ্কের পরিপ্রেক্ষিতে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ইনকোয়ারিগুলো কম আসছে। তবে আমরা আশা করছি ডক্টর ইউনূস সাহেবের ভাবমূর্তির কারণে এই ইমেজ সংকট আমরা কাটিয়ে উঠব। এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে 5 ধরনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। শ্রমিকদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধে স্বল্প সুদের ঋণ, ইডিএফ ফান্ড থেকে ঋণ সুবিধা এবং কিস্তির সংখ্যা 3 থেকে বাড়িয়ে 6টি করার আবেদন জানানো হয়েছে। স্যালারিটা যাতে আমাদের একটা লোন, সফট লোন আকারে দেয়, যেটা আমরা 12 মাসে আমরা কিস্তি আকারে শোধ করব। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আরএমজির এলসি হয় কিন্তু ইসলামী ব্যাংকে, ওটা যাতে চালু করা হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যারা ইডিএফ এ এলসি করি এবং ইডিএফ এর এলসি ফ্যাসিলিটিটা যাতে ঠিক রাখা হয়। দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানা ছাড়াও ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি, আর চট্টগ্রামে রয়েছে 464টি গার্মেন্টস। সারা দেশে গার্মেন্টস শ্রমিকের সংখ্যা প্রায় 45 লাখ। 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রপ্তানি আয়ের শীর্ষস্থানে রয়েছে তৈরি পোশাক খাত। আবার এই পোশাক খাতকেই পড়তে হয়েছে নানামুখী জটিলতায়। চলতি বছরের 8 মাসে অন্তত 2 মাস উৎপাদন বন্ধ ছিল গার্মেন্টস কারখানায়।
আর এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের প্রণোদনার কোনো বিকল্প দেখছেন না গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। 4 মাসের নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হচ্ছে কাল। কর্মচাঞ্চল্য ফিরেছে জেলাপল্লীতে। নিষেধাজ্ঞার সুফল পাবেন মৎস্যজীবীরা বলছেন কর্তৃপক্ষ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। নৌকা ও জাল মেরামতের কর্মব্যস্ততা জেলেদের। আর মাত্র একদিন পরেই ফের মাছ ধরার উৎসবে মাতবেন তারা, তাই তো এমন প্রস্তুতি। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরায় 4 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার 31 আগস্ট মধ্যরাতে। রোববার সকাল থেকে মাছ শিকারে আবারও হ্রদে যাবেন মৎস্যজীবীরা। গর্জন নিয়ে ব্যবসা বাণিজ্য লামাইলে মনে করি আশা করি ভালো পরিস্থিতি ভালো হবে, মাছ টাছ ভালো হবে। বুট নৌকো সবগুলো লেটে করে অনেক টাকা খরচা হয়েছে। আশা যে প্রস্তুতি নিচ্ছি যে মাছ মারার কষ্ট করে 4 মাস চলছি। এখন কল্লাই দিলে আর কি মানে একটু কষ্টটা একটু ইয়ে হবে আর কি, কমবে আর কি। জালগুলো ওগুলো ছিল মেরামত রেডি করছি, এখন বাদ বাকি তো উপরালা তো। পানিও ভালো বাড়ছে, যে আমরা আশা করতেছি যে এবার আমরা ভালো মাছ মারবো। নৌকা ভর্তি মাছ নিয়ে ঘাটে ফিরবেন জেলেরা। এতে আবারও কর্মচাঞ্চল্যতা ফিরবে জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে। এমন আশা নিয়ে মাছ অবতরণ এবং পরিবহন সংশ্লিষ্টরাও নিয়েছেন প্রস্তুতি। ট্রান্সপোর্ট যেগুলো মাছ পরিবহন করার জন্য প্রয়োজন এবং আমরা সেগুলো প্রস্তুতি নিয়েছি। ব্যবসায়ীরা আশা করতেছি মাছ ভালো ধরা পড়বে এবং বাজারও ভালো পাবো। 2 দফা বন্ধ বাড়াই দেওয়া, মাছও একটু বড় হয়েছে, সাবিলা মাছ বা কেসকি মাছ বড় হয়েছে। পানিটা যাক এখন ফুল হয়েছে, আশা করা যায় ব্যবসা ভালো হবে। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও পোনার বেড়ে ওঠা নিশ্চিতে 25 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত মাছ আহরণে দেয়া হয় নিষেধাজ্ঞা। এর সুফল পাবেন মৎস্যজীবীরা, আশা বিএফডিসি কর্তৃপক্ষের। লক্ষ্যমাত্রা অর্জন করতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, আমরা সকল অংশীজনের সাথে আলোচনা করে সে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেছি। কাপ্তাই হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় 26,000 জেলে। এছাড়া অবতরণ কেন্দ্র এবং মাছ পরিবহনে যুক্ত প্রায় 1,500 শ্রমিক। সময় সংবাদ। মক্কায় 44তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 123টি দেশের মধ্যে 2 গ্রুপেই বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে। হাফেজ আনাস বিন আতিক 30 পারা গ্রুপে এবং হাফেজ মুয়াজ মাহমুদ 15 পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন। সুরেলা কণ্ঠে এক মনে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন হাফেজ মুয়াজ মাহমুদ। সদ্যই বিশ্বজয় করে দেশে ফিরেছেন তিনি। এই যাত্রায় পরাজিত করেছেন 123টি দেশের 174 জন কোরআনের হাফেজকে। তবে একা নন, সঙ্গে ছিলেন আরেক সহচর হাফেজ আনাস বিন আতিক। মক্কায় হেরেম শরীফে 44তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন রাজধানীর মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামের কিতাব বিভাগের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ। আর তৃতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মারকাজু তাহফিজের ছাত্র হাফেজ আনাস বিন আতিক। এর থেকে তো আর খুশির কিছু হতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে শুকর আদায় করেছি, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দেশবাসীর কাছে এতটুকুই বলতে চাই যে আমাদের কোরআন, হেফজুল কোরআনের মাধ্যমে যে সারা বিশ্বে এত বাংলাদেশের সুনাম বয়ে আসছে, আপনারা দোয়া করবেন যেন এই ধারাটা জারি থাকে। নিজের হাতে গড়া শিক্ষার্থীর এমন সাফল্যে উচ্ছ্বসিত মুয়াজের শিক্ষকও। আমি মনে করি এই কৃতিত্ব, এই অর্জন, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের অর্জন এবং আরও ব্যাপক করে বলবো সারা পৃথিবীর তাওহীদি জনতার অর্জন এটা। পুরস্কার হিসেবে হাফেজ মুয়াজ মাহমুদ পেয়েছেন সম্মাননা ক্রেস্ট ও নগদ 50 লাখ টাকা, আর হাফেজ আনাস পেয়েছেন প্রায় 65 লাখ টাকা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। আপাতত পরিবর্তন হচ্ছে না বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম। কিছু জটিলতা থাকলেও আগামী ডিসেম্বরেই সম্পূর্ণ হবে স্টেডিয়ামের সংস্কার কাজ। বিজয় দিবসে আবারও নতুনভাবে উদ্বোধন করা হবে দেশের ঐতিহ্যবাহী স্টেডিয়ামটি।
2021 সালে শুরু হয় দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী স্টেডিয়ামের সংস্কার কাজ। এতদিন সেই কাজের দায়িত্বে থাকা ব্যক্তিরা কালক্ষেপণ করে বাড়িয়েছে প্রকল্প ব্যয়। ক্রীড়া মন্ত্রণালয় জাহিদ আহসান রাসেলের যুগের পর শেষ হয়েছে নাজমুল হাসান পাপনের আমলও। তবে এত বছরও আলোর মুখ দেখেনি বঙ্গবন্ধু স্টেডিয়াম। 2021 সাল থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী স্টেডিয়ামের সংস্কারের কাজ দফায় দফায় বেড়ে যার বরাদ্দ গিয়ে দাঁড়ায় 150 কোটিতে। বিভিন্ন ডিপার্টমেন্টে বরাদ্দ হয়েছে একাধিকবার। একবার স্প্রিংকলার বসানোর পর আবারও নতুন করে বরাদ্দ হয়ে পরিবর্তন করা হয়েছে সেগুলো। তবে যখনই শেষ হয়েছে অধিকাংশ কাজ, তখনই দেশের পালা বদলে থমকে গেছে সব কার্যক্রম। হাসিনা সরকারের পতনের পর আওয়ামীপন্থী বেশিরভাগ ঠিকাদার প্রতিষ্ঠানের কর্ণধাররা চলে গেছেন আত্মগোপনে। জব্দ করা হয়েছে জায়ান্ট স্ক্রিন, ডিজিটাল বোর্ড সহ সকল ইলেকট্রনিক্স কাগজের দরপত্র পাওয়া সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার ও তার স্ত্রীর নামের প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ড বিডি প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট। এ সকল কাজের জন্য তারা বরাদ্দ পেয়েছিলেন 13,67,00,000 টাকা। এছাড়া গ্যালারির চেয়ারের 7,68,00,000 টাকার প্রকল্পের দায়িত্ব পেয়েছিলেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী হামিদ গ্রুপের ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট, যার তদারকির দায়িত্বে ছিলেন তার ভাই ইন্তেখাবুল হামিদ অপু। শুটিং ফেডারেশনের মহাসচিব প্যারিস অলিম্পিকের শেফ দ্য মিশন হয়ে গিয়ে আর দেশেই ফিরেননি। 16 জুলাই থেকে কাজ শুরু করছি, মাত্র আমরা 10 থেকে 12 দিন কাজ করছি। কাজ হয়েছে আপনার 4 আগস্ট, 5 তারিখ থেকে আর কি আমাদের কাজ বন্ধ রাখি আর কি। তবে যত যাই হোক, নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়ামের কাজ সম্পন্ন করার কথা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের নতুন দায়িত্ব পাওয়া প্রকল্প পরিচালক মাহবুব মোর্শেদ সোহেল, যদিও আসেননি ক্যামেরার সামনে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনা সহ জড়িতদের গণহত্যার অপরাধ প্রমাণ করা সম্ভব। বিচার শুরুর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত আইন সংশোধনের তাগিদ। আলামত সংরক্ষণের পরামর্শ। বানের পানিতে ভেসে গেছে ঘর বাড়ি সহ জীবিকার সব উপকরণ। সরকারি সাহায্যের আশায় নিম্ন আয়ের মানুষ। বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রস্তাবনা বিবেচনা করবে ভারত। এবং আইন করে বিদ্যুৎ জ্বালানি খাতে লুটপাটের সুরক্ষা। দরপত্র ছাড়াই 1.5 দশক পছন্দের ব্যক্তিরা পায় বিদ্যুৎ কেন্দ্র সহ সব কাজ। দায়মুক্তির বিধান বাতিলে আদালতে যাবে ক্যাব। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।